মন্ত্রিসভার বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে। প্রকিউরমেন্ট অফ 20,000 মেট্রিক টন of paddy from the farmers during second crop in KMS Kharif monsoon 1920 and approval of expenditure 41 কোটি 63 লক্ষ from the cash credit account of the Food and Civil Supplies Department. আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার ক্ষমতা আসার আগে প্রতিশ্রুতি ছিল আমরা যদি ক্ষমতায় আসি আমরা কৃষকদের সহায়ক মূল্যে ধান ক্রয় করব। এটা ছিল আমাদের একটা এজেন্ডা এবং সেই এজেন্ডা ক্ষমতায় বসেই আমরা এই প্রথম ত্রিপুরা রাজ্যে যত মুখ্যমন্ত্রী ছিল, যত সরকার ছিল, কোনো দিনই কৃষকদের থেকে সহায়ক মূল্যে রাজ্য সরকার কোনো রকম ধান ক্রয় করেনি এফসিআই এর সহযোগিতায়। আমরা ক্ষমতায় বসেই 18-19 অর্থবর্ষে প্রথম ফার্স্ট ক্রপ ডিসেম্বর মাসে আমরা 10,405 মেট্রিক টন ধান ক্রয় করি। এর জন্য কৃষকদের হাতে টাকা গেছে 18 কোটি 20 লক্ষ। আবার 18-19 জুন মাসে, রবিতে ডিসেম্বর মাসের একদম 18, আবার 18-19 জুন মাসে আমরা 16,866 মেট্রিক টন ধান ক্রয় করি 8,618 জন কৃষক থেকে এবং কৃষকদের হাতে টাকা পৌঁছায় 29 কোটি 51 লক্ষ এবং সেই রেটটা ছিল 17 টাকা 50 পয়সা পার কেজি। আপনারা জানেন সেই সময় কৃষকরা ধান বিক্রি করতে পারত না, 8, 9, 10 টাকা মাত্র কেজির দাম ছিল। যখন রাজ্য সরকার ঘোষণা দেয় তারপরেও মাঝে মধ্যে কিছু ধানের দাম উঠেছিল, কিন্তু 17 টাকা 50 পয়সা ধরে রাজ্য সরকার ধান ক্রয় করে। আবার 19-20 ডিসেম্বর মাসে, গত ডিসেম্বর মাসে আবার 12,891 মেট্রিক টন মানে 7,909 জনের কাছ থেকে 23 কোটি 39 লক্ষ টাকা কৃষকদের কাছে। এবার রেট আরেকটু বেশি, 18 টাকা 15 পয়সা। এখন আবার আমরা 20,000 মেট্রিক টন ধান কৃষকদের থেকে কেনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এই জন্য কৃষকদের কাছে যদিও 41 কোটি 63 লক্ষ টাকা রাজ্য কোষাগার থেকে যাবে, কিন্তু কৃষকদের কাছে ডাইরেক্ট পৌঁছাবে 36 কোটি 30 লক্ষ এবং এই টোটাল এই সিদ্ধান্তের আগে কৃষকদের হাতে টাকা পৌঁছেছে 3 কিস্তিতে 71 কোটি 10 লক্ষ টাকা কৃষকদের কাছে পৌঁছেছে। এবং আপনারা জানেন যদি কৃষকদের কাছে ধান যদি কৃষকদের থেকে না ক্রয় করা হতো তাহলে একটা আপনারা গ্রামে যারা খবর রাখেন কৃষকরা প্রায় ধান চাষ করা বন্ধ করে দিয়েছিল। প্রায়, আমি গ্রামের এলাকা থেকে প্রতিনিধিত্ব করি তো সুতরাং আমি জানি। এবং কৃষকরা এবং এরপরে যখন প্রত্যেক মরশুমে রাজ্য সরকার যখন ধান ক্রয় করা শুরু করছে তখনই কৃষকরা ধীরে ধীরে আপনারা ধান চাষ করা শুরু করেছে। এবার 71 কোটি 10 লক্ষর পরে এবার আবার যাবে 36 কোটি 30 লক্ষ। যদি আমরা 20,000 মেট্রিক টন ধান পেয়ে যাই তাহলে টোটাল এই সিদ্ধান্তের পরে কৃষকদের কাছে টাকা পৌঁছাবে 107 কোটি 40 লক্ষ। এবং ত্রিপুরা রাজ্যে এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, নজিরবিহীন সিদ্ধান্ত, যেটা কোনো সরকার কোনো সময় করতে পারেনি।
এখন আপনারা জানেন যে এবার যে এই যে ধানটা ক্রয় করা হবে, এটা রাজ্যের প্রত্যেকটি জেলাতে 21টা জায়গায়, 21টা স্থানে, উদয়পুর, সোনামুড়া, বিলোনিয়া, শান্তিরবাজার, খোয়াই, মোহনপুর, জিরানিয়া, বিশালগড়, তেলিয়ামুড়া, পানিসাগর, কমলপুর, 21টা সেন্টারে ধান ক্রয় করবে 26 মে থেকে। এই মাসের 26 মে থেকে ধান ক্রয় করবে। এবং আপনারা জানেন এটা একটা কৃষকদের কাছে, কৃষকদের শক্তি। আমাদের সরকারের মূল উদ্দেশ্য হলো গ্রাম গরিব কৃষক, গ্রাম গরিব কৃষক। এটা হলো আমাদের একদম আমাদের লক্ষ্য হলো এই জায়গাটাকে উন্নত করতে হবে, তাদের হাতে পয়সা পুষতে হবে। সেই জন্য আমরা এই সরকার আবার আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং একটা কৃষক ম্যাক্সিমাম ধান বিক্রি করতে পারবে, একজন থেকে ক্রয় করতে পারবে রাজ্য সরকার 3 মেট্রিক টন পার হেড, সর্বোচ্চ সীমা এটা আমরা রেখে দিয়েছি। তো আপনারা জানেন এই ধান, আমরা যে এই ধান ক্রয় করি কি করি, স্বাভাবিক প্রশ্ন উঠতে পারে এই ধান কেন ক্রয় করছে না, এত বছর কেন ক্রয় করা হলো না। ধান ক্রয় করে আমাদের যে রেশন শপের চাল আসে, আপনারা জানেন, এটা আপনাদের জানার কথা যে রেশন শপের আমরা যেমন কেন্দ্রীয় সরকার থেকে আমাদের রাজ্যে 5,79,000 পরিবার, 5,79,000 পরিবারকে অন্তোদয় অন্ন যোজনা এবং বিপিএল এ চাল দেয়। তো বাজারে আর যদি বাজারে চাল কিনতে যান কত টাকা পাবেন? 30 টাকা পার কেজি, একদম কম যদি বলি আমি, 30 টাকা পার কেজি। এবার 5,79,000 পরিবারকে কেন্দ্রীয় সরকার কত করে দিচ্ছে? 30 টাকা পার কেজি বাজারে কেন্দ্রীয় সরকার দিচ্ছে 5,79,000 পরিবারকে 3 টাকা ধরে 27 টাকা ভর্তুকি। কেন্দ্রীয় সরকার 27 টাকা ভর্তুকি দিচ্ছে, আর আমরা রাজ্য সরকার 1 টাকা ভর্তুকি দিচ্ছি। তার মানে পাবলিক পাচ্ছে 28 টাকা ভর্তুকি, কেন্দ্রীয় সরকার দিচ্ছে 27 টাকা ভর্তুকি, আমরা দিচ্ছি 1 টাকা ভর্তুকি। এছাড়া আপনারা জানেন কেন্দ্রীয় সরকার আরো চাল আসে। কত কেজি চাল আসে? 19,000 মেট্রিক টন চাল প্রত্যেক মাসে ত্রিপুরাতে আসে। প্রত্যেক মাসে 19,000 মেট্রিক টন আমাদের লাগে। এবং এপিএল এর জন্য যে চাল সেটা বিক্রি হয় 13 টাকা। এটাই কিন্তু তাহলে 13 টাকার ক্ষেত্রে 17 টাকা ভর্তুকি। ইফ আই সে, যদি বলি যে না এপিএল এর চাল তো ভর্তুকি দেয় না, ইট ইজ নট কারেক্ট অ্যাট অল। এটা কিন্তু আমরা কখনো চিন্তা করিনি এই লাইনে কোনোদিন। 13 টাকা বাজারের চাল 30 টাকা, যদি আমি বাজারের চাল 30 টাকা, তাহলে কেন্দ্রীয় সরকার যে চাল ক্রয় করে হরিয়ানা, পাঞ্জাব যেখান থেকে ক্রয় করুক, তারা কিন্তু ইকোনমিক প্রাইস ভ্যালু দিয়ে কিনতে হয় এবং এখানে চাল পাঠায়। সেই চাল আমরা এপিএলরা পায় কত? এপিএলরা পায় 13 টাকা পার কেজি। তার মানে প্রায় 17 টাকা সাবসিডি বাজার থেকে 17 টাকা কমে মানুষ পাচ্ছে। এভরিবডি, আপনারাও যদি আপনারা এপিএল হয়ে থাকেন, সেরকম 5,79,000 পরিবার পাচ্ছে 28 টাকা ভর্তুকি। এতে 1 টাকা ভর্তুকি রাজ্য সরকারের, 17 টাকা, আর 27 টাকা ভর্তুকি কেন্দ্রীয় সরকারের। তো এটা এই কারণে বললাম, এই যে আমরা ধান ক্রয় করছি, এটা কি করব? এটা আমরা এখানে মিলিং করাই। আমরা একদিকে যেমন গ্রাম গরিব কৃষক এটার উপর গুরুত্ব দিচ্ছি, কৃষকদের হাতে টাকা পৌঁছক আরো বেশি ভাবে, সাথে সাথে ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্পকে আমরা
ইমপ্রুভ করাতে চেষ্টা করছি। আমরা জানেন বর্তমানে 3টা মডার্ন রাইস মিল ত্রিপুরাতে রয়েছে। একটা হলো মেসার্স সর্বসিদ্ধি অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেড, এটা বোজ্জংনগরে। আরেকটা রয়েছে মেসার্স ট্রপিক্যাল বেভারেজ প্রাইভেট লিমিটেড, এটা খয়েরপুর বাইপাস রোডে। আরেকটা মেসার্স ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড, এটা হলো বাইপাসে। এখন এটা দেখে যখন রাজ্য সরকার ধান ক্রয় করা শুরু করছে, যারা বিভিন্ন রকম বেকার যুবকরা যারা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বা অন্যান্য জায়গাতে ঋণ নিয়ে তারাও কিন্তু আধুনিক চাউলের মিল করতে চাইছে। আপনারা জানেন যে বর্তমানে আমাদের সারাসীমা একটা জায়গা আছে বিলোনিয়ার, সেখানে একটা রাইস মিল হতে যাচ্ছে, এবং ধর্মনগরের দেওয়ান পাশায় আর একটা রাইস মিল হতে যাচ্ছে। আপনারা জানেন সবচেয়ে বেশি ধান আমরা যে ক্রয় করি কোথায়? বিলোনিয়া, প্রচুর বাইখোরা, জুলাইবাড়ি, আমি যদি বলি মৌরিপুর, রাজনগর, বড়পাথারি, প্রচুর ধান দেখবেন। বিলোনিয়া আমরা কয়েকটা সেন্টার করেছি টু পারচেজ পেডি, এবং সাবরুমের ছোট খিল, সেখানেও প্রচুর ধান উৎপাদন হয়। সেজন্য ওইখানের আজকে সারাসীমাও কিন্তু আধুনিক রাইস মিল হতে যাচ্ছে। সেখানে যদিও কেন্দ্রীয় সরকার যে মিলিং চার্জ দেয় এফসিআই মিলিং চার্জ অনেক কম, 10 টাকা। আমাদের যখন আমরা এই যে বেশি টাকা লাগছে কেন, যখন আমরা প্রথম ধান ক্রয় করি তখন রাইস মিলে আমাদের যে টেন্ডার করেছিলাম সেখানে প্রথম 150 টাকা পার কেজি। প্রথম যখন ধান ক্রয় করেছিলাম আমরা কেন্দ্রীয় সরকার থেকে পাই 10 টাকা পার কেজি মিলিং চার্জ। আমরা কত দিয়েছি টেন্ডারে? 100। সরকার সেখানে অতিরিক্ত টাকা গেছে। এই যে আমরা প্রত্যেক বছর ধান ক্রয় করতে গেছে, প্রথম বছর 3 কোটি টাকা রাজ্য সরকারের কোষাগার থেকে গেছে, পরের বছর 3 কোটি টাকা, এর পরের বছর 3 কোটি টাকা, এবার যাবে 4 কোটি টাকার, কারণ চালের পরিমাণ, ধানের পরিমাণ বেশি। এটা যাচ্ছে, ওই সব কিছু ঠিক আছে, ট্রান্সপোর্টেশন কস্টটা পাই, মিলিং চার্জটা তারা দেয় 10 রুপিস পার কেজি। আর আমরা পার কেজি নয়, পার 100 কেজি, পার কুইন্টাল আমরা দিচ্ছি। এবার দেখুন, প্রথমবার 150 টাকা, এরপরও 150 টাকা, এবার কত টেন্ডারে? 83 রুপিস। কেন? কম্পিটিশন ইজ দেয়ার, টেন্ডারের কম্পিটিশন হচ্ছে। এবার সারাসীমা যখন হবে, এবার ধর্মনগর পাশে যখন হবে, তখন কম্পিটিশন আরো হবে। ধীরে ধীরে একদিকে ক্ষুদ্র শিল্প বাড়ছে, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প বাড়ছে, তারাও আস্তে আস্তে আধুনিক চালের মিল বানাচ্ছে, এবং আমরাও ধীরে ধীরে কমিয়ে আনছি। এবং আজকের যে নতুন রেট আমরা দিচ্ছি 83 টাকা পার কুইন্টাল পড়ছে 100 কেজির জন্য। সুতরাং হ্যাঁ, আরেকটা, এই ধান ভাঙলে, এই যখন ধান ভাঙা হয় তখন যে কেন্দ্রীয় সরকারের যে গাইডলাইন যে বলছে যে তুমি 100 কেজি যদি ধান ভাঙো, তোমাদের কি পড়বে? 67%, অর্থাৎ চাউলটা হবে 67% চাউল হবে। আমাদের যে একটু কম হয়, 68% হয়ে যায়। তো আমাদের একটু কমে যায়, সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা আছে এটার থেকে আমরা 1% পিছিয়ে আছি। তো এই যে সিদ্ধান্তটা, এটা আমাদের রাজ্য সরকার করছে, এবং এটা কৃষকদের জন্য আগামী দিনে দেখবেন ইদানিংকালে ধানের জন্য, এবং জুন মাসে ধান কেনার কথা আমরা এগিয়ে করছি। এখন একটা ফসল আছে বড় ফসল, এই ফসলে এই সময়টা আমরা খুব প্রয়োজন। তো সেটা আমরা এবার কিন্তু ধানের রেটটা আমরা একটু বেশি দিয়েছি, 18 টাকা 15 পয়সা পার কেজিতে এই সরকার সিদ্ধান্ত করেছে। এবং যদিও ট্রান্সপোর্টেশন কস্ট, এমএসপি এবং মিলিং চার্জ এগুলি আমরা পাই কেন্দ্রীয় সরকার থেকে, কিন্তু মিলিং চার্জটা আমরা খুব কম পাই, এই জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে। তবুও আমরা কৃষকদের ধান চাষের প্রতি আমরা একটু গুরুত্ব, আরো ক্যাবিনেট সিদ্ধান্ত আছে, এটা কালকে বলবো। সুতরাং শুধুমাত্র এই সিদ্ধান্ত না,
কৃষকদের আরো বেশি যারা ফসল উৎপাদন করে তার জন্য আরেকটা সিদ্ধান্ত আজকে আমরা নিয়েছি, সেটা আমি কালকে ব্রিফিং করব। তো এই সিদ্ধান্তটা এই রাজ্যের মানুষ কৃষকদের প্রচুর চাহিদা, ধান ক্রয় করুক, ধান ক্রয় করুক। তার মানে আমরা এই 2 বছরে 4 বার আমরা ধান ক্রয় করার 3 বার করে ফেলেছি। এবার আবার 26 মে থেকে ধান আমরা 20,000 মেট্রিক টন ক্রয় করব। 18 টাকা 15 পয়সা, আগে ছিল 17 টাকা 50 পয়সা, আমরা বাড়িয়ে দিয়েছি। তো কৃষকদের হাতে পয়সা যাক, এটা আমাদের মূল টার্গেট, এবং এই জন্য আমাদের অতিরিক্ত টাকা খরচ যাবে, কৃষকদের হাতে বেশি পয়সা যাক, এটি যাওয়ার টার্গেট। এবং আপনারা জানেন যে বহুত রাজ্য এটা করে না, কিন্তু ত্রিপুরা সরকার ছোট্ট রাজ্য, তার সোর্স অফ ইনকাম খুব কম, তারপরে কিন্তু এত বড় মেজর সিদ্ধান্ত, ঐতিহাসিক এবং নজিরবিহীন সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করতে পেরেছে। আজকে ক্যাবিনেট এটার অ্যাপ্রুভাল দিয়েছে, 26 তারিখ থেকে ফুড ডিপার্টমেন্ট ধান ক্রয় করা শুরু করবে। আরেকটা সিদ্ধান্ত আজকে আমরা ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়েছি, আপনারা জানেন যে 383টা স্যাংশন পোস্ট থাকলেও দীর্ঘদিন ধরে এই পোস্টগুলি ফিল আপ হয় না, দীর্ঘ বছর ধরে 383 ছিল স্যাংশন পোস্ট, আছে ম্যান ইন পজিশন 138, এটা হলো এগ্রিকালচার অফিসার, খুব প্রয়োজন, যেমন আমার মোহনপুরেই নেই এগ্রিকালচার অফিসার, এটা টিএফএস, এটা ত্রিপুরা এগ্রিকালচার ফিল্ড সার্ভিসের থেকে হয়, গ্রেড 1, গ্রুপ বি গ্যাজেটেড। তো তাদের স্কেল 10,230 থেকে 34,800 উইথ গ্রেড পে অফ ₹4,800 and pay level 13 on regular basis through direct recruitment টিপিএসসির মাধ্যমে এটা আমরা করব। এবং 63টা এগ্রিকালচার অফিসারের জন্য আমরা আজকে 100 পয়েন্ট রোস্টার মেনে এটা করা হবে, SC ST এটা। তো এই পোস্টগুলির জন্য আমরা আজকে ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। আমরা রুলস অফ এক্সিকিউটিভ বিজনেস অফ দি গভর্নমেন্ট অফ দি স্টেট অফ ত্রিপুরা 1972, যেটা এটা আমরা অ্যামেন্ডমেন্ট করেছি একটা বিষয়ের জন্য, ছোট্ট হলেও এটা গুরুত্ব অপরিসীম। ত্রিপুরা ফায়ার সার্ভিস, এটার নাম এখন থেকে হবে ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস। আপনারা জানেন ফায়ার সার্ভিস শুধু আগুনই নিবায় না, তাদের এছাড়াও রেস্কিউ অপারেশন, তারপর ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে তারা যুক্ত, ফ্লাডের সময় তাদের ভূমিকা থাকে, উদ্ধার কার্যে থাকে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, মানুষসৃষ্ট দুর্যোগ, এসবের থেকে এদের ভূমিকা আছে। সেজন্য রাজ্য সরকার ক্যাবিনেট এটার নামটা চেঞ্জ করে ত্রিপুরা, তাদের কাজের সাথে সামঞ্জস্য যেন থাকে, সেজন্য ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস, এটার জন্য আমরা মন্ত্রিসভা অনুমোদন দিয়েছি, অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। মন্ত্রিসভার এই 3টা সিদ্ধান্তের কথা আপাতত বললাম, একসাথে এত লিখতেও পারবেন না, পত্রিকাতে জায়গাও থাকবে না আপনাদের। তো আরো বহু সিদ্ধান্ত হচ্ছে, 13-14টার মতো সিদ্ধান্ত হয়েছে, কালকে বলবো বাকিগুলি। কোভিড-19 উপলক্ষে যে মিডিয়া ব্রিফিং, সারা পৃথিবীতে 46,96,849 পিপল অ্যান্ড কস্ট 3,15,131 পিপল ডেথস। এটা হলো সিচুয়েশন। আর আমাদের টোটাল পার্সোনাল আন্ডার সার্ভিলেন্স 18,604, পার্সোনাল কমপ্লিটেড অবজারভেশন পিরিয়ড 14 days 14,003, ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে রয়েছে 253,
হোম কোয়ারেন্টাইনে রয়েছে 4348, 4348। স্যাম্পল কালেকশন 16,269, 16269। টেস্টেড 15,083, পজিটিভ 169, স্যাম্পল নেগেটিভ 14,914। পেশেন্ট রিকভার্ড 116। টোটাল নাম্বার অফ পেশেন্টস আন্ডার ট্রিটমেন্ট 51। কালকে একজন সাংবাদিক বন্ধু বলছিল যে অ্যাক্টিভ কেস সাধারণত মাইল্ড, ভেরি মাইল্ড যাই হোক, যখনই ট্রিটমেন্ট সেন্টার থাকে এটা সবগুলি অ্যাক্টিভ কেস, যখন চলে যায় তখন এরা অ্যাক্টিভ থাকে না। এটা হলো তার মানে 51 যা ট্রিটমেন্টে আছে সেটা। আর পজিটিভিটি রেট ইন আওয়ার স্টেট, number of deaths 00, COVID-19 পজিটিভ রেট 0.33, মানে একও না আধাও না, 0.33। রিকভারি রেট 68.63 এবং ফ্যাটালিটি রেট 0। টেস্ট পার মিলিয়ন 3773, 3773। তো এখানে আপনারা জানেন ইন্ডিয়াতে টোটাল কনফার্ম কেস 1,03,25, আমাদের 169। অ্যাক্টিভ কেস অল ইন্ডিয়া 58,802, আমাদের 51। রিকভার্ড 39,173 অল ওভার ইন্ডিয়া, আমাদের 116। ডেথ রেকর্ড ইন্ডিয়া 3,163, আমাদের নর্থ ইস্টে 3, আমরা 0। রিকভারি রেট অল ইন্ডিয়া গড় 39%। নর্থ স্টেটস 57.7%, আমরা 68.6%। অন্ধ্র 63.82, মানে আমরাই রিকভারি রেটে ফার্স্ট পজিশন ইন ইন্ডিয়া। কারণ অন্ধ্র 63.82, মহারাষ্ট্র অনলি 24.07, JNK 47.25, ডেথ দিল্লি 44.6, তামিলনাড়ু 37.47। আমরাই এখন পর্যন্ত হাইয়েস্ট রিকভারি রেট। টোটাল স্যাম্পল টেস্টেড ইন ইন্ডিয়া 24,04,267, আমরা 15,083। টেস্ট পার মিলিয়ন জাতীয় গড় 1745 প্রতি 10 লক্ষে, আর আমরা হলাম প্রতি 10 লক্ষে 3,773। আমাদের উপরেও রয়েছে, আমাদের উপরে দিল্লি এখন আমাদের, বিশেষ করে ক্ষেত্রে টেস্টের ক্ষেত্রে দিল্লি আমাদের উপরে রয়েছে। দিল্লি আমাদের উপরে 4টা স্টেটই রয়েছে, আমাদের উপরে রয়েছে দিল্লি ফার্স্ট পজিশন 7052, সেকেন্ড পজিশনে রয়েছে অন্ধ্র রয়েছে 4764, মহারাষ্ট্র 2312, তামিলনাড়ু আমাদের থেকে বেশি 4463, জম্মু কাশ্মীর 6711, দিল্লি 7052। আমাদেরটা বললাম। তো তাদের টেস্ট পার মিলিয়ন ভালোই। রিকভারি রেট আমরা দেশের মধ্যে সর্বোচ্চ জায়গায় রয়েছি। তো দিস ইজ দ্য সিচুয়েশন। আর নর্থ ইস্টের কেসের ক্ষেত্রে আসাম অনেক কম 1105, বাকিগুলি 1000 নেই। নাগাল্যান্ড
500 হয়নি, সিকিম 1637, অরুণাচল 2435, মিজোরাম 237, মণিপুর 550, মেঘালয় 898, আসাম 1105, আমরা 3773। আমরা টিআইডিসি এক্সিবিশন সেন্টার আছে একটা বাজারঘাটে, সেখানে 1000 বেডের আমরা প্রিপারেশন চলছে। সেখানে আমরা একটা করোনা সেন্টার করতে যাচ্ছি 1000 বেডের, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া আগেই আমরা 5টা জায়গায় আমাদের ছিল 8টা ডিস্ট্রিক্টের মধ্যে, আগে বলছি আগে 5টা জেলায় আমরা, যেমন শহীদ ভগৎ সিংয়ে 300, তারপরে গোমতীতে আমরা 10 বেড, ধলাইতে 50 বেড, খোয়াইতে 10 বেড, সাউথ ত্রিপুরা 10 বেড, নর্থ ত্রিপুরা 10 বেড, সিপাহীজলা 20 বেড, এটা লালসিংহরা পিএসসিতে, এটা আগে জানেননি আপনারা। আর উনকোটিতেও বাকি রয়েছে, উনকোটিতেও চিহ্নিত হয়েছে নিশিরঞ্জন নন্দিতা মেমোরিয়াল পিএসসি, সেখানে 20 বেডের আমরা, অর্থাৎ প্রত্যেক ডিস্ট্রিক্টে আমরা যেটা করার কথা ছিল সেটা আমরা অলরেডি উনকোটিটা চিহ্নিত হয়েছে, বাকিগুলি হয়ে গেছে। টিআইডিসি এক্সিবিশন সেন্টার আছে, এখানে দেখবেন এখানে একটা বিল্ডিং আছে, সেখানে 1000 বেডের কাজ প্রিপারেশন চলছে। বাদারঘাট, হাপানিয়া, মেলা প্রাঙ্গণ। আরে বেড তো লাগবে সেখানে। আপনার বিলোনিয়া থেকে দুপুর 12টা 15-তে গয়ার উদ্দেশ্যে একটা ট্রেন ছেড়ে দিয়েছে। 1477 জন প্যাসেঞ্জার, সাথে পরিবারের লোক রয়েছে 313, 1790 জনকে নিয়ে আজকে বিলোনিয়া থেকে গয়ার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে 12টা 15। এবং কালকে 20 তারিখ দুপুর 12টায় আগরতলা থেকে প্রয়াগরাজ, সেখানে 3টা স্টপেজ হবে উইদিন দি স্টেট, জিরানিয়া, আমবাসা, কুমারঘাট। কালকে বলেছিলাম শুধু জিরানিয়া আর কুমারঘাট, এখন আবার জিরানিয়া, আমবাসা, কুমারঘাট 3টা স্টপেজ হবে। বৈরাট জেলা এলাহাবাদ আরে প্রয়াগরাজ যাচ্ছে। 21 তারিখ কোনো ট্রেন নেই। 22 তারিখ আমরা আসাম থেকে একটা ট্রেনের আনার চেষ্টা করছি। আমরা অলরেডি তাদেরকে জানিয়ে দিয়েছি, এখন আসামের কনসার্টের জন্য আমরা রেডি করে ফেলেছি, লিস্ট ফিস্ট এগুলি সব রেডি করে ফেলেছি, কিন্তু কনসার্টের জন্য অপেক্ষা করছি। আমরা রেডি 22 তারিখে, এবং 22 তারিখে যাতে রওনা দিতে পারে আসাম থেকে একটা ট্রেন, এটা আমরা প্ল্যানিং করছি। 23 তারিখে আমবাসা টু নোয়াদা বিহারে 12টায়, এবং ধলা এবং উনকোটির যত বিহারের লোক আছে তাদেরকে নেওয়ার জন্য আমরা সেখানে চিন্তা ভাবনা হয়েছে, অলরেডি মোটামুটি কথাবার্তা ফিনিশ। 24/5 গোমতী থেকে আরেকটা ট্রেন বিহারের জন্য যাওয়া যায় কিনা আমরা রেডি করছি, গোমতী থেকে ছাড়ার জন্য আশা করি, এবং 24 তারিখে যাবে। 25-26 এই 2 দিন ঝাড়খণ্ডের জন্য ট্রেন ছাড়ার কথা চিন্তা করছি। ঝাড়খণ্ড কনসেন্ট দিয়েছে, সুতরাং আমরা ঝাড়খণ্ডেও একটা এই 25-26 ঝাড়খণ্ডে পাঠানোর জন্য আমরা প্ল্যানিং করছি। অ্যাব্রোডের কালকার যে ইনফরমেশন তাই, এর মধ্যে নতুন হলো ত্রিপুরাতে 3 জন বিদেশি আটক ছিল, আটকে পড়েছিল। গ্রিকের 2 জন, জর্ডানের 1 জন, তারা উদয়পুরে ছিল। একজন আজকে জর্ডানের
জর্ডানের যিনি উনি আজকে দিল্লি চলে গেছেন বাই কার, তো বাকিটা বাই রোডে চলে গেছে, দিল্লিতে রওনা দিয়েছে। আর গ্রিকের 2জন এখানে আছে। আর বাইরে যে 162 নতুন করে নতুন ডেভেলপমেন্ট আজকে নেই। আমরা সিরিয়ালি প্রত্যেক দিন বলি, আমরা কলকাতা, দিল্লি, বোম্বে, মাদ্রাস সবই কমু, শুধু সিস্টেমটা ফলো করতে হবে। আমি মাঝখানে করলে আমি তো একটা এটা হয় পারবেন না, আপনি পারবেন না, তো এটা ফিজিক্যালি পসিবল না। তো টোটাল স্ট্যান্ডার্ড পার্সন 39,313 এই জায়গায় দাঁড়িয়েছে। ওয়েস্ট বেঙ্গলে সব কিছু তৈরি করে এনআইসি পোর্টালে সব কিছু বাড্ডা দিয়ে অনেকে চলে এসছে। 5,519 জন এখন এনআইসি পোর্টালে আছে। আজকে আমরা 3টা ট্রেনের জন্য আজকেই লিস্ট, অর্থাৎ ফিল্টার করে, লিস্টটা ফিল্টার করে, ডাবলিং টুপলিং অনেকগুলি আছে, এই জন্য ফিল্টার করে আজকে পাঠাচ্ছি। 21 তারিখ আসবে ওরা, 21 তারিখের আগে ওরা ছাড়বে না, রাজি নয়। কারণ ওদের কাছে খবর তাদের ঝড়ের আশঙ্কা রয়েছে, আমফান আসতে পারে তাদের উপর দিয়ে, সেজন্য 21 তারিখের আগে তারা কোনো কথা দিতে রাজি নয়। আসলেও ঠিক তাদের, সেজন্য ওরা রাজি হয়েছে 3টা ট্রেনে ছাড়বে, কিন্তু 21 তারিখের আগে কোনো ট্রেন ছাড়তে পারবে না। তারা ওই ঝড়ের জন্য ঝড়ের আশঙ্কা করছে। এটা আপনাদের জন্য নতুন। তেলেঙ্গানা থেকে অলরেডি একটা ট্রেন 20 তারিখ কালকে ছাড়বে 1823 জনকে নিয়ে, 1823 জনকে তেলেঙ্গানা থেকে ছাড়বে। আরেকটা ট্রেন হরিয়ানা থেকে, মিজোরাম, মণিপুর এবং আসাম, ত্রিপুরা, এই 4টা নিয়ে হরিয়ানা থেকে এখানে আমাদের ত্রিপুরা হলো 637 জন, তাদেরকে নিয়ে তাদেরকে হরিয়ানা থেকে গুরগাঁওতে বাসে আনা হবে। হরিয়ানা থেকে গুরগাঁওতে বাসে আনা হবে, সেখান থেকে ওই ট্রেনে উঠিয়ে দেবে। এটা 23 তারিখ ছাড়বে। কেরালা থেকেও একটা ট্রেন 27 তারিখ ছাড়বে। এটাও ত্রিপুরা, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, আমাদের হলো 1068 জন। এটাও কেরালার থেকে আমরা সেই জন্য বলছিলাম, যখন যেটা সুবিধা হচ্ছে, কনসেন্ট না দিলে তো আমরা পয়সা দিলেও আসতে পারবে না। আমরা কেরালাকে রাজি করিয়েছি, হরিয়ানাকে রাজি করেছি, তেলেঙ্গানাও রাজি করেছি। এখন ট্রেন যে তারিখগুলি বলছি এই তারিখে ছাড়বে। তেলেঙ্গানা যে ট্রেনটা ছাড়বে সেটা হলো 20 তারিখ বলছি, 20 তারিখে ছাড়বে। সকাল একবার বলছে তারা, সন্ধ্যা আবার বলছে সকাল, সেই জন্য আমরা একটু ডাউটে আছি। তবু আমাদের ডেট কনফার্ম, 20 তারিখ ছাড়বে। তামিলনাড়ু লিস্ট তৈরি হচ্ছে এবং নেক্সট ট্রেনটা ধর্মনগর যেন স্টপেজ দেয়, এটা আমরা ব্যবস্থা করছি, কিন্তু ডেটটা বলতে পারছে না। লিস্ট আমরা পাঠিয়েছি, 2000 জনের লিস্ট আমরা পাঠিয়েছি চেন্নাই থেকে। তামিলনাড়ুতে এটা না, রাখেন 1 মিনিট। তামিলনাড়ু না, আগে আমি বলিনি। আমি বলেছি আগামীকাল 2000 যাত্রীর জন্য একটি তালিকা পাঠানো হবে তামিলনাড়ুর কাছে, ট্রেনের তারিখ তখন জানানো যাবে। বলিনি তো? চেন্নাই বোধহয় বলেছি, চেন্নাই তো ট্রেন ছেড়েছে। আর চেন্নাই না, ব্যাঙ্গালোর না, তামিলনাড়ু বলিনি। তামিলনাড়ু এই জায়গার মধ্যে
নামে গন্ডগোল হয়ে যাচ্ছে। আসামে যেটা বলছি যে ট্রেনের কথা আমরা করেছি, তবুও 193 জনে, এছাড়াও এক্সট্রা আমরা পাস ইস্যু করেছি, ই পাস। মহারাষ্ট্র টোটাল 2925, 80 জন অলরেডি এখানে পৌঁছে গেছে বাই কার বাই বাস। 1342 জন ইন দ্য ট্রেন নাও, ট্রেন রয়েছে ফ্রম মুম্বাই, বিশেষ করে মুম্বাই থেকে বৃহস্পতিবার সকালে ওরা পৌঁছবে আগরতলাতে, এবং ধর্মনগরে এবং আগরতলা স্টপ থাকবে মহারাষ্ট্রেরটা। 1503 জন আরো বাকি আছে, পুনেতে রয়েছে। একটা ট্রেনের ডিমান্ড থাকলে, ওটা আমরা একটু ডিলে করছি কেন, ডিমান্ড থাকলে, একটা ট্রেনের ডিমান্ড থাকলে তাহলে পুনের থেকে আমরা ট্রেন ব্যবস্থা করব। ডিমান্ডটা সে আরে নেই, যে সংখ্যা আছে সংখ্যা অনুযায়ী এটা এই 1503, এটা একটু ডাবল থাকতে পারে। কর্ণাটক, যেটা প্রথম তো 2600 লোক অলরেডি চলে এসছে, আর 1500 নিয়ে আজকে অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে, যেটা হলো কর্ণাটকের ক্ষেত্রে বেঙ্গালুরু। টোটাল 6965 জনকে সাহায্য করা হয়েছে। টোটাল টাকার পরিমাণ 2,47,32,620, যারা স্ট্যান্ডার্ড পিপল আউটসাইড দি স্টেট। 1185টা এটা পেন্ডিং, এই কারণে ব্যাংক ক্লিয়ার করতে পারছে না টাকা ঢুকেছে না ঢুকেনি, এই ব্যাপারটা কনফিউজড। সেই জন্য নম্বরের গন্ডগোলের কারণে 1185। এর মধ্যে আবার অনেকে আসতে পারেনি বলে সেকেন্ড রাউন্ড টাকা দেওয়া হচ্ছে, সেকেন্ড ফেজ। এর মধ্যে 244 জনকে 6,95,400 টাকা আবার দেওয়া হয়েছে, আর 629 জন আন্ডার প্রসেস। যারা আসতে পারেনি তাদেরকে তো লকডাউন যেহেতু চলছে, তাদেরকে সাহায্য, সেকেন্ড পেজ শুরু হয়েছে। ফার্স্ট পেজের 1185 বাকি আছে, এটা একটু ডিসপিউটেড কেস। 2,47,32,620 মোটামুটি। যেটা দিল্লি আগামীকাল, এটাই আবার 25 পাসে আগরতলা থেকে যাবে। 20/5 আগামীকাল 7:50 আগরতলা থেকে, এটা 7টায় 25 তারিখ। এই হলো যতটা আমার নলেজে আছে ততটা ব্রিফিং করলাম। অনেক কিছু যেটা সম্ভব হয়নি এটা দিতে পারিনি।